গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফিনান্সিয়াল মার্কেটের যে অংশটা বাকি ছিল, অর্থাৎ আমাদের মানি মার্কেটটা হয়েছিল আর ক্যাপিটাল মার্কেটটা বাকি ছিল, সেই ক্যাপিটাল মার্কেটটা নিয়ে আলোচনা করব। তো আমরা জেনেছিলাম যে ফিনান্সিয়াল মার্কেট বলতে কি বোঝায়। ফিনান্সিয়াল মার্কেট মানে হচ্ছে যে মার্কেটে মানে যারা হচ্ছে লেন্ডার এবং যারা বড়োয়ার, তারা এসে লেন্ডাররা তাদের টাকা বড়োয়ারদেরকে ধার দিতে পারে, সেই মার্কেটকে বোঝায়। এবং সেই ফিনান্সিয়াল মার্কেট টার্ম অনুযায়ী, অর্থাৎ সময় অনুযায়ী দুটো ভাগে বিভক্ত ছিল। যেটার সময় ছিল 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যেখানে ইনস্ট্রুমেন্ট যেগুলো ম্যাচুরিটি ছিল 1 বছরের মধ্যে, সেগুলোকে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বলা হতো। এবং 1 বছরের ঊর্ধ্বে হলে সেগুলোকে বলা হয় ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো গতকাল আমরা ডিসকাস করেছিলাম এবং তার থেকে কোশ্চেন আনসারও সলভ করেছিলাম। আজকে 1 বছরের ঊর্ধ্বে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, অর্থাৎ যাদেরকে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট বলা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। Capital market. It is a market in which lending or borrowing is done for a period of more than 365 days. মানে 1 বছরের ঊর্ধ্বে লেন্ডিং বড়োইং এখানে হয়। The capital market is characterized by long-term financial assets like bond, debenture, etc. ক্যাপিটাল মার্কেট যে ফিনান্সিয়াল অ্যাসেট গুলো বা ক্যাপিটাল মার্কেটে যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো বিক্রি হয়, সেগুলোর নাম হচ্ছে বন্ড, ডিবেঞ্চার, শেয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। This market is critical for our economy because it provides the financial resources required for the long-term sustainable development of the economy. তাহলে আমাদের সরকার যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল নিয়ে থাকে, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গুলো লং টার্ম একটা গোল থাকে, তাদের টার্গেট গুলো লং টার্ম থাকে এবং তার জন্য লং টার্ম ফান্ডস এর দরকার হয়। সেই জন্য ক্যাপিটাল মার্কেট থেকে তারা ফান্ড তুলতে পারে। তাই ক্যাপিটাল মার্কেট হচ্ছে এই যে লং টার্ম ইকোনমিক গ্রোথের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মার্কেট। Most projects which results in real tangible benefits, that is infrastructural projects at the ground level, require long term finance, like a building of roads, setting up of new industries, etc. The capital market fulfills this important responsibility. বিশাল বড় বড় যে প্রজেক্ট গুলো, কোনো বিল্ডিং বানানো বা কোনো রাস্তা তৈরি করা, এক কথায় দেশের ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ বা পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে সেটা একটা সময় লাগে, ঠিক আছে? এবং সেই সময় লাগে এবং তার জন্য লং টার্ম ফান্ডসেরও দরকার হয়, ঠিক আছে? তো দেশের এই যে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের জন্য এই ক্যাপিটাল মার্কেটটা খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে। দ্য ক্যাপিটাল মার্কেট কনসিস্ট অফ ডেভেলপমেন্ট ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড স্টক এক্সচেঞ্জ। ক্যাপিটাল মার্কেট কাদের নিয়ে গঠিত? ডেভেলপমেন্ট ব্যাংকগুলো, আইসিআইসিআই, আইডিবিআই ইত্যাদি যে ডেভেলপমেন্ট ব্যাংকগুলো আছে। কমার্শিয়াল ব্যাংক, সেগুলো ওই বিভিন্ন যে কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলো আছে দেশের, ঠিক আছে? এবং স্টক এক্সচেঞ্জ, এই তিনটে প্লেয়ার নিয়ে ক্যাপিটাল মার্কেট গঠিত, ঠিক আছে? ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটস আর রেগুলেটেড অ্যান্ড মনিটর্ড বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স, দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই। তাহলে মানি মার্কেটকে রেগুলেট করতো শুধুমাত্র রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে সেবি, আরবিআই এবং আমাদের যে মিনিস্ট্রি অফ ফিনান্স আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ফিনান্স মিনিস্ট্রিও কিন্তু সেই রেগুলেটরের ভূমিকা গ্রহণ করে। ক্যাপিটাল মার্কেট আরবিআই, সেবি এবং মিনিস্ট্রি অফ ফিনান্স তিনটে দ্বারাই নিয়ন্ত্রিত হয়। টাইপস অফ ক্যাপিটাল মার্কেটকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো সেগুলো কি আমরা দেখব। ক্যাপিটাল মার্কেটস ইজ জেনারেলি অফ টু টাইপস। দু ধরনের হয়। ক্যাপিটাল মার্কেটকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে কি বোঝায়? ইন দিস মার্কেট সিকিউরিটিজ আর ইস্যুড ফর দ্য ফার্স্ট টাইম। দ্য ইনভেস্টর ইন দিস মার্কেট আর ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। তাহলে এই মার্কেটে প্রথমবারের জন্য সেই অ্যাসেটটা বিক্রি করা হয়। কোনো একটা কোম্পানি তৈরি হলো নতুন, সেই কোম্পানি তার যে ফান্ডস দরকার, দেখা যাচ্ছে তার লং টার্ম ফান্ডস দরকার,
সে কোথায় যাবে? শর্ট টার্ম ফান্ডস দরকার হলে ক্যাপিটাল মার্কেটে যাবে। সেই কোম্পানিটার স্ট্রাকচারাল গ্রোথের জন্য দেখা যায় 5 বছর বা 10 বছরের জন্য তার একটা ফান্ডস দরকার। তো সেই ফান্ডস এর জন্য সে তখন, যেহেতু লং টার্ম ফান্ডস দরকার, সে তখন অ্যাপ্রোচ করবে কোথায়? ক্যাপিটাল মার্কেটে। ঠিক আছে। তো এই ক্যাপিটাল মার্কেটে কারা থাকবে তাকে ধার দেওয়ার জন্য? বিভিন্ন ব্যাংক থাকতে পারে, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থাকতে পারে, এলআইসি, জিআইসি ইত্যাদির মতো, ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি, জিআইসি যা বললাম এদের মতো, মিউচুয়াল ফান্ড কোম্পানি থাকতে পারে, বা সাধারণ মানুষও থাকতে পারে, ইন্ডিভিজুয়ালস, সাধারণ ব্যবসায়ী একজন সেও থাকতে পারে, যার টাকা আছে। তারা কি করে? সেই কোম্পানিটাকে তার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের জন্য লং টার্ম টাকা প্রোভাইড করবে, ফান্ড প্রোভাইড করবে। ঠিক আছে। এবং যেহেতু কোম্পানিটা নতুন হচ্ছে, সে প্রথম তার শেয়ার বিক্রি করছে, সে কোন মার্কেটে যাবে? ক্যাপিটাল মার্কেটের মধ্যে, প্রাইমারি মার্কেটে। ঠিক আছে। প্রথম যেহেতু শেয়ারটা সে বিক্রি করছে, শেয়ারটা কিনছে কারা? এই যে ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়ালস, আমিও কিনতে পারি এই টাকা থাকে। তো আমি যেটা কিনলাম যে শেয়ারটা, আমি আবার কি করলাম? ওই শেয়ারটা আবার আরেকজনের কাছে বিক্রি করলাম। তাহলে তখন আমি কোথায় গিয়ে বিক্রি করব? তখন আমি বিক্রি করবো সেকেন্ডারি মার্কেটে। যেখান থেকে প্রথম শেয়ার কেনা হলো সেটা হচ্ছে, আমি ওই কোম্পানির শেয়ার, দেখা যাচ্ছে কোম্পানিতে ইনভেস্ট করলাম 1 কোটি টাকা। ঠিক আছে। তার সেটা দেখা যাচ্ছে 1 কোটি টাকা, তাদের একটা একটা শেয়ারের দাম দেখা গেল 10 লাখ টাকা। তাহলে আমি 1 কোটি টাকা দিয়ে 10টা শেয়ার কিনলাম। ওকে। 10টা শেয়ার কিনে সেই 10টা শেয়ার আমি আবার পরে বিক্রি করব। তখন আমি কোথায় যাব? সেকেন্ডারি মার্কেট। প্রথম যখন কোম্পানি ইস্যু করছে তখন হচ্ছে যাবে প্রাইমারি মার্কেটে। আমি সেটা কিনে আমি আবার 10টা শেয়ার 10 জনকে বিক্রি করলাম। আমি তখন যাব কোথায়? সেকেন্ডারি মার্কেটে। সেটাই বলছে। সেকেন্ডারি মার্কেট তাহলে কি? ইট ডিলস উইথ দ্য বাইং এন্ড সেলিং অফ এক্সিস্টিং অর প্রিভিয়াসলি ইস্যুড সিকিউরিটিজ। যেটা এক্সিস্ট করছে অলরেডি বা যেটা প্রিভিয়াসলি ইস্যু হয়ে গেছে, সেই শেয়ারটাকে বিক্রি করার জন্য এই মার্কেটটাকে ব্যবহার করা হয়, সেকেন্ডারি মার্কেট। দিস মার্কেট ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টক মার্কেট অর স্টক এক্সচেঞ্জ। এই মার্কেটটাকেই বলা হয় স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট, যেগুলো আমরা বিএসি, এনএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এগুলো দেখি। এগুলো হচ্ছে সব কি? ক্যাপিটাল মার্কেট। এবং ক্যাপিটাল কি মার্কেট? সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে। কারণ কি, এখানে প্রথমে কেনা একটা শেয়ার সেটা বিক্রি বা কেনা হয়। ঠিক আছে। প্রথমে ইস্যু হয়ে যাওয়া একটা শেয়ার সেটা সেখানে কেনা বেচা হয়। ঠিক আছে। তাহলে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট কি আমরা বুঝতে পারলাম। প্রাইমারি মার্কেট হচ্ছে সেই মার্কেটটা যেখানে ফার্স্ট টাইম সিকিউরিটিজ বিক্রি করা হয় বা কেনা হয়। তারপর সেখান থেকে কিনে যখন আমি সেকেন্ড টাইম বিক্রি বা কেনা করছি, কিনছি সেই শেয়ারটাই, তখন সেটা আমি সেকেন্ডারি মার্কেটে গিয়ে বিক্রি বা কেনা করব। তাহলে এক্সাম্পল দেখি। কেস 1 বলছে শেয়ারস আর ইস্যুড ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমটা ফার্স্টে শেয়ার ইস্যু করা হচ্ছে। সাপোজ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ কোম্পানি অ্যান্ড রিকোয়ার ফান্ডস অফ অ্যারাউন্ড 100 crore। ধরুন আপনি গেছেন যে আপনি একটা কোনো কোম্পানি তৈরি করতে যাচ্ছেন, কোনো একটা প্রোডাকশন কোম্পানি, এবং আপনার টাকা দরকার। ঠিক আছে। অ্যারাউন্ড 100 crore টাকা দরকার। দ্য ডিউরেশন ফর হুইচ ইউ নিড দিস ফান্ডস ইজ মোর দ্যান আ ইয়ার, সো ইউ উইল হ্যাভ টু গো টু দ্য ক্যাপিটাল মার্কেট। এই 100 কোটি টাকা আপনি 1 বছরের মধ্যে শোধ করতে পারবেন না, 1 বছরের বেশি সময় লাগবে আপনার শোধ করতে। তাহলে আপনাকে এই শেয়ারটা বিক্রি করতে কোথায় যেতে হবে? যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। নাও ইউ ক্যান নট ফাইন্ড আ সিঙ্গেল ইনভেস্টর হ্যাভিং দিস হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনি একজনকে পাচ্ছেন না যে আপনাকে 100 কোটি টাকা দিতে পারে। একজন সিঙ্গেল ইনভেস্টর, তার পক্ষে 100 কোটি টাকা পসিবল নয়। সেজন্য আপনি একজন ব্যক্তি পেলেন না যে আপনাকে দিতে পারে 100 কোটি টাকা। সো ইউ ডিসাইড টু বড়ো ফ্রম ইনভেস্টর্স অল ওভার ইন্ডিয়া by dividing 100 crore into 10 crore shares, meaning each share is worth rupees 10 each. ঠিক আছে। তাই আপনি ঠিক করলেন যে এই 100 কোটি টাকাটা আপনি জোগাড় করবেন কিভাবে? সেটাকে 10 crore করে একটা একটা শেয়ারে বিক্রি করবেন, একটা একটা শেয়ার 10 crore করে। তাহলে 100 crore মানে 10টা শেয়ার বিক্রি করতে হবে, সারা ভারতে বিক্রি করবেন। The task become easier as now one person can buy a share in your company for as low as 10 rupees. তাহলে আপনি যেহেতু এটাকে শেয়ারটাকে ভেঙে দিলেন অনেক টাকায়, তো এখন কি হলো? আপনার কাছে বিক্রি করাটা সহজ হয়ে গেল, শেয়ার বিক্রি করাটা। 100 কোটি দাম হলে একজন ব্যক্তি এত টাকা রিস্ক নিতে পারবে না 100 কোটি টাকা দিয়ে। এবার যেহেতু আপনি ছোট ছোট করে ভেঙে নিলেন শেয়ারটাকে, এবার অনেক সারা ভারত জুড়ে আপনি শেয়ারটাকে বিক্রি করলেন। ঠিক আছে। একজন ব্যক্তি 10 টাকা দিয়েও শেয়ার কিনতে পারে। ঠিক আছে। তাহলে আপনার শেয়ারের যে টাকাটা, মানে শেয়ারটা বিক্রি করাটা সুবিধা হয়ে গেল, ফান্ড কালেকশনটা সুবিধা হয়ে গেল। অ্যাজিউম দ্যাট এ পার্সন বাই 1 crore শেয়ার। তাহলে একজন ব্যক্তি ধরুন 1 কোটি শেয়ার কিনলো, 1 কোটি শেয়ার।
তাহলে একটা একটা শেয়ারের দাম 10 টাকা করে, 1 কোটি শেয়ার মানে 10 কোটি টাকা ইন ইয়োর কোম্পানি। দিস পার্সন উইল হ্যাভ 10% ওনারশিপ অফ দ্য কোম্পানি। তাহলে সে কত টাকার শেয়ার কিনেছে? 10 কোটি টাকার একজন ব্যক্তি। আর আপনি টোটাল কত টাকার দিয়ে কোম্পানিটা ফান্ড মানে তৈরি করছেন? 100 কোটি দিয়ে। তাহলে তার শেয়ার কতটা আছে আপনার কোম্পানিতে? 10%। 100 কোটির মধ্যে থেকে সে 1 কোটির 100 কোটির মধ্যে দিয়ে সে 1 কোটি টাকার শেয়ার কিনেছে, এই 10 কোটি টাকার শেয়ার কিনেছে। তার মানে তার হচ্ছে কি, তার আপনার কোম্পানিতে তার মালিকানা থাকলো বা ওনারশিপ থাকলো কতটা? 10%। ঠিক আছে, যে যত পার্সেন্ট শেয়ার সে কিনবে তত পার্সেন্ট মালিকানা বা ওনারশিপ তার থাকবে সেই কোম্পানিতে। ঠিক আছে, এগুলো আলোচিত হয়েছে। ইফ ইউর কোম্পানি ইজ ইস্যুইং শেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, দেন ইট শ্যাল ডু সো ইন দ্য প্রাইমারি মার্কেট। তাহলে যেহেতু নতুন কোম্পানি ফার্স্ট টাইম শেয়ার বিক্রি করছে, তাহলে এটা প্রাইমারি মার্কেটে এই কাজটা হবে। ইস্যুইং অফ শেয়ার ফর দ্য ফার্স্ট টাইম ইজ ডান বাই অ্যান আইপিও। এবং এই যে প্রথম যে শেয়ার ইস্যু করা, সেটা কিসের মাধ্যমে হয়? আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয় এটাকে। ঠিক আছে, যখন কোনো নতুন কোম্পানি এই যে শেয়ার বিক্রি করতে যায় সেকেন্ড কি মার্কেটে? প্রাইমারি মার্কেটে। সেটা কিসের মাধ্যমে শেয়ার ইস্যু করে? আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয় সেটাকে, নতুন কোম্পানি যে শেয়ারটা ইস্যু করে। এবার 2 নম্বর কেস দেখছি, রিসেলিং অফ শেয়ারস। তাহলে একজন ব্যক্তি কি করেছে? সে 10% শেয়ার ক্রয় করেছিল একটা কোম্পানি থেকে। কোন মার্কেট থেকে? প্রাইমারি মার্কেট থেকে। এবার সে শেয়ারটা কি করবে? বিক্রি করবে। না, কনসিডার এ কেস হোয়ার এ ফ্রেন্ড অফ yours who purchased 10 crore shares in your company wants to sell them further। তাহলে যে ব্যক্তিটা 10 কোটি টাকার শেয়ার কিনেছিল, অর্থাৎ 10% শেয়ার কিনেছিল, সে চাইছে যে শেয়ারটা আরো বেশি দামে বিক্রি করবে। সে তখন কোথায় যাবে? হি ক্যান, বলছে ক্যান হি ডু সো? ইয়েস হি ক্যান, বাট হি ক্যান ডু সো অনলি ইন দ্য সেকেন্ডারি মার্কেট, নট ইন দ্য প্রাইমারি মার্কেট। কারণ কি, এই শেয়ারটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে, সে কিনেছে। এবার যখন সে শেয়ারটা আবার কাউকে বিক্রি করতে চাইবে, তখন তাকে যেতে হবে কোথায়? সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে, ইন দ্য সেকেন্ডারি মার্কেট সেলিং অ্যান্ড বাইং অফ এক্সিস্টিং সিকিউরিটিস টেক্স প্লেস। তাহলে সেখানে সেকেন্ডারি মার্কেটে কি, যে যে সিকিউরিটিটা অলরেডি বিক্রি হয়ে গেছে বা এক্সিস্ট করছে যে শেয়ারটা, সেটাকে বিক্রি করা হয়। ঠিক আছে, সেকেন্ডারি মার্কেটে। ওয়ান ইম্পর্টেন্ট ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট তাহলে কি ইজ দ্যাট ইন আ প্রাইমারি মার্কেট only buying of securities takes place, whereas in a secondary market both buying and selling of the security take place। প্রাইমারি মার্কেটে কি, কোম্পানি শেয়ার বিক্রি করবে। ঠিক আছে, তাহলে সেখানে শুধুমাত্র কি, বাইং, কেউ কিনতে আসছে, আমি কিনলাম বা আপনি কিনলেন, শেয়ারটা কিনতে পারেন, কিন্তু আপনি কিন্তু সেটাকে সেল করতে পারেন না। সেই জন্য বলছে প্রাইমারি মার্কেটে শুধুমাত্র কেনা যায় সিকিউরিটি, আর সেকেন্ডারি মার্কেটে গিয়ে আপনাকে সেটা সেল করতে হবে যেটা কিনলেন। তাহলে সেকেন্ডারি মার্কেটে একজন কিনছে আপনার কাছ থেকে, আপনি আবার বিক্রি করছেন, তাহলে বাই সেল দুটোই হয় সেকেন্ডারি মার্কেটে। এটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে একটা মেন ডিস্টিংশন বা মেন ডিফারেন্স। ঠিক আছে, প্রাইমারি মার্কেটে শুধুমাত্র শেয়ার কেনা যায়, সেকেন্ডারি মার্কেটে সেই কেনা শেয়ারটা আবার বিক্রিও করা যায়। তাহলে কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু সেকেন্ডারি মার্কেটে পসিবল। এবার ক্যাপিটাল মার্কেট কি আমরা দেখলাম, ক্যাপিটাল মার্কেট কয় প্রকারের হয়, দুটো আমরা দেখলাম। এবার ক্যাপিটাল মার্কেটে কি কি জিনিস বিক্রি করা হয়, মানে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট বা ফিনান্সিয়াল অ্যাসেটস অফ ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস আর অফ 3 টাইপস। ক্যাপিটাল মার্কেটে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো 3 রকমের, 3টে ভাগে ভাগ করা যায় তাদের। একটা বলছে পিওর ইনস্ট্রুমেন্ট। পিওর বলছে বলতে দিস ইনক্লুড শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। দে ডু নট শেয়ার, দে ডু নট শেয়ার ফিচার্স অফ ওয়ান অ্যানাদার, দে আর পিওর। তাহলে এরা এই জিনিসগুলো বিক্রি হয়, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, পিওর ইনস্ট্রুমেন্ট এদেরকে বলা হয়। কি, এদের যে ফিচার্স গুলো আছে সবার আলাদা আলাদা ফিচার্স, শেয়ার আলাদা, বন্ড আলাদা, ডিবেঞ্চার আলাদা, সেই জন্য এদেরকে বলা হয় পিওর ইনস্ট্রুমেন্ট। মানে এদের ফিচার্স একটার উপর একটা ওভারল্যাপ করে না। হাইব্রিড ইনস্ট্রুমেন্ট, দে হ্যাভ আ কম্বিনেশন অফ ফিচার্স লাইক কম্বিনেশন অফ বন্ড অ্যান্ড ইকুইটি। তাহলে যে ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে বন্ড এবং ইকুইটি দুটোরই ফিচার্স রয়েছে তাদেরকে বলা হচ্ছে হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। আর একটা হয় কি ডেরিভেটিভস। দিস ইনস্ট্রুমেন্টস হ্যাভ নো ভ্যালু অফ দেয়ার ওন, but they derive their value from one or more financial assets. Some example of derivatives includes future and option। আর কিছু জিনিস বিক্রি হয় যেগুলোকে ডেরিভেটিভস বলা হয়। ডেরিভেটিভসটা কি বলছে?
তাদের কোনো নিজস্ব ভ্যালু নেই, অন্য অন্য একটা ইনস্ট্রুমেন্টের সাপেক্ষে তাদের ভ্যালুটা বিচার করা হয়। ঠিক আছে, এই ফিউচার অপশন এগুলো হচ্ছে ডেরিভেটিভের উদাহরণ, আমরা ডিটেলসে পরে জানবো। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা কি, কোনটাকে শেয়ার বলবো, কোনটাকে বন্ড বলবো, কোনটাকে ডিবেঞ্চার বলবো, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। ঠিক আছে, শেয়ার প্রথমে আসছে শেয়ার। উই ডিসকাসড শেয়ার ইন দ্য এক্সাম্পল অ্যাভাব। তাহলে আগে একটা আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি, একটা উদাহরণ, সেটাই হচ্ছে শেয়ার। মানে একটা কোম্পানি যখন তার ফান্ডের দরকার, 100 কোটি টাকা দরকার ছিল, সে গিয়ে ছোট ছোট করে শেয়ার, মানে তার যে 100 কোটি টাকাটা ভাবলো যে সে ছোট ছোট করে বিভিন্ন লোকের কাছ থেকে ভাগ করে জোগাড় করবে। তাহলে যে ব্যক্তিটা 10 কোটি টাকার শেয়ার কিনেছিল, 10 কোটি টাকার মানে কি ইনভেস্ট করেছিল, শেয়ার কেনা মানে কোম্পানিতে সে ইনভেস্ট করেছিল। তার মালিকানা কত ছিল, তার শেয়ার কত ছিল সেই কোম্পানিতে, 10%। 100 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা মানে 10%। তাহলে এটাকেই বলা হচ্ছে শেয়ার। শেয়ার কেনা মানে কি, কোনো কোম্পানিতে একটা টাকা ইনভেস্ট করা, তার মানে সেই কোম্পানির একটা শেয়ার লাভ করা। ঠিক আছে, তাই সেটাই বলছে, আমরা আগেই এক্সাম্পলে সেটা ডিসকাস করেছি। ইন দ্যাট এক্সাম্পল ইউ ওয়ান্টেড টু স্টার্ট আ কোম্পানি অ্যান্ড নিডেড 100 কোটি টাকা ছিল, সো ইউ ইস্যুড শেয়ার অ্যান্ড রেজ দ্য রিকোয়ার্ড ক্যাপিটাল। তাহলে শেয়ার ইস্যু করে আমি সেই টাকাটা তুলেছিলাম। শেয়ারস আর ইউনিট ইন্টু হুইচ দ্য টোটাল শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি ইজ ডিভাইডেড। তাহলে ওই যে 100 কোটি টাকার ছিল টোটাল ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, সেটাকে যে ইউনিটে ভাগ করা হয়েছিল সেগুলোকে বলা হচ্ছে একটা একটা শেয়ার। ওয়ান শেয়ার ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য এন্টায়ার শেয়ার ক্যাপিটাল। তাহলে 1% শেয়ার মানে হচ্ছে সবচেয়ে কম ইউনিট। 10 কোটি টাকার মধ্যে 1% শেয়ার মানে 1 কোটি টাকা, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে কম ইউনিট, ওটাকে ওয়ান শেয়ার বলা হয়। পার্সন হোল্ডিং শেয়ারস আর টার্ম শেয়ার হোল্ডার্স। যারা শেয়ার কিনছে, যে ব্যক্তিটা 10% শেয়ার কিনলো, তাকে সেই কোম্পানির কি বলা হবে, শেয়ার হোল্ডার্স বলা হবে। শেয়ার হোল্ডার্স আর পেড ডিভিডেন্ডস আর শেয়ার ইন প্রফিট বাই এ কোম্পানি। শেয়ার হোল্ডারদেরকে কি দেয় কোম্পানি, একজন ব্যক্তি, এই ব্যক্তিটা, এটা একটা কোম্পানি যার হচ্ছে শেয়ার ক্যাপিটাল 100 কোটি টাকা, সেখানে সে 10 কোটি টাকা ইনভেস্ট করেছে। তাহলে এ হচ্ছে একজন, এই কোম্পানিটার কি, এই কোম্পানিটার সে হচ্ছে একজন শেয়ার হোল্ডার্স। কত পার্সেন্ট, 10% শেয়ার হোল্ডার্স। তো সে তার বিনিময়ে কি পাবে, এই যে 10 কোটি টাকা সে ইনভেস্ট করলো, তার বিনিময়ে কোম্পানির যদি এক বছরে ধরা যাক 100 কোটি টাকার, ধরা যাক 10 কোটি টাকা লাভ হয়েছে কোম্পানিটার, তাহলে সে 10% ভাগ কিন্তু সে তার থেকে পাবে। কোম্পানির যে প্রফিট হয়েছে সেই প্রফিটের শেয়ারও কিন্তু সে পাবে, যেটাকে আমাদের বলা হয় ডিভিডেন্ডস। যেটাকে কি বলা হয়, ডিভিডেন্ডস। সেই কোম্পানিটা এক বছরে ধরলাম 10 কোটি টাকা কি করলো, 10 কোটি টাকা লাভ করলো, তাহলে সেই 10 কোটি টাকা 10% এই ব্যক্তিরা কিন্তু লাভ হিসেবে পাবে, যেটাকে বলা হয় কি ডিভিডেন্ডস। ফর এক্সাম্পল, ধরা যাক, আমি অলরেডি আলোচনা করেছি, ইফ ইউ ডিপোজিট মানি ইনটু এ ব্যাংক in form of a fixed deposit, you get some interest. Similarly, on buying shares of a company, shareholders are given shares in the profits called dividend. তাহলে আমি যখন কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, তো ফিক্সড ডিপোজিটটা থেকে আমার ওই যে ম্যাচুরিটি পিরিয়ডের পরে আমি একটা ইন্টারেস্ট পাই। আমি যদি 100 টাকা ফিক্সড ডিপোজিট করি, দেখা যাচ্ছে 110 টাকা পাই, তাহলে 10 টাকা আমি 10% কি পেলাম, ইন্টারেস্ট। ঠিক সেরকম আমি যদি কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডার হই, মানে শেয়ার কিনি, কোম্পানির যখন প্রফিট হবে, কোম্পানি সেই প্রফিটের আমি যত পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করব, ঠিক তত পার্সেন্ট প্রফিটের থেকেও তত পার্সেন্ট আমি পাবো, সেটাকেই বলা হয় ডিভিডেন্ড। কোম্পানি কি করছে, প্রফিট, আর সেই প্রফিট থেকে আমাকে যেটা দিচ্ছে সেটাকে বলা হয় ডিভিডেন্ড। তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড এবং প্রফিটের মধ্যে পার্থক্য। কোম্পানি যেটা করলো সেটাকে বললাম প্রফিট, যেটা লাভ করলো, সেই প্রফিটের যে শেয়ারটা আমাকে দিচ্ছে সেটাকেই বলা হয় ডিভিডেন্ড। সেই ডিভিডেন্ডটা কিন্তু শেয়ার হোল্ডার পাবে। শেয়ার আর টু টাইপস, শেয়ার দু রকমের হয়। একটা হচ্ছে ইকুইটি শেয়ার, এক নম্বর হলো ইকুইটি শেয়ার। তাহলে শেয়ার কি আমরা বুঝলাম, এবার শেয়ারের টাইপস দেখছি। শেয়ার দু ধরনের হয়, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যান অর্ডিনারি শেয়ার। এটাকে অর্ডিনারি শেয়ারও বলা হয়। থ্রু দিস শেয়ার দ্য কোম্পানি রেজড ক্যাপিটাল ফর ইটস বিজনেস। অর্ডিনারি শেয়ারের মাধ্যমে, অর্ডিনারি শেয়ারের মাধ্যমে কি হয়, বা ইকুইটি শেয়ারের মাধ্যমে কি করে কোম্পানি, থ্রু দিস শেয়ার
দ্য কোম্পানি রেস্ট ক্যাপিটাল ফর ইটস বিজনেস। কোম্পানি যখন তার বিজনেসের জন্য ক্যাপিটাল রেস করে বা ক্যাপিটাল তুলতে থাকে বিভিন্ন লোকের কাছ থেকে, তখন সে কি শেয়ার ইস্যু করে? অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার ইস্যু করে। ডিটেলসে দেখি আমরা। As per the Companies Act 1956, an equity share key is a share that is not a preference share. ইকুইটি শেয়ার এমন একটা শেয়ার যেটা প্রেফারেন্স শেয়ার নয়। যাই হোক, ইকুইটি শেয়ারস গেনার্স ওনারশিপ গেমস গ্রান্টস ওনারশিপ টু দ্য শেয়ার হোল্ডার প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ শেয়ার হোল্ডিং। তার মানে কি বলতে যাচ্ছে এই লোকটা, আমি বললাম যে এই লোকটা এই কোম্পানির টোটাল 100 কোটি টাকার হচ্ছে ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল আছে, সেখান থেকে সে এখানে 10 কোটি টাকা ইনভেস্ট করেছে। তাহলে 100 কোটির সাপেক্ষে 10 কোটি কত? 10%। তাহলে এই 10% ওনারশিপ কিন্তু এর, এই কোম্পানিটার 10% মালিকানাও কিন্তু এই লোকটার। তাহলে কি হচ্ছে, শেয়ার কেনার সাথে সাথে সে মালিকানাও পেয়ে যাচ্ছে কোম্পানির। 10% শেয়ার সে কিনেছে মানে 10% ওনারশিপও পাচ্ছে। এই ধরনের শেয়ারকে বলা হয় ইকুইটি শেয়ার। যে শেয়ারটা কেনার সাথে সাথে সেই কোম্পানির মালিকানার একটা অংশ সে লাভ করছে, তাকে বলা হচ্ছে ইকুইটি শেয়ার। কোম্পানি যদি লাভ করে তাহলে ঠিক তত% সে লাভটাও পাবে। কোম্পানি যদি লস করে তাহলে লস হবে, কারণ কি সে কোম্পানির মালিকের মধ্যে একজন, 10% শেয়ার হোল্ডিং। কোম্পানি লাভ করলে তার লাভ, যত পার্সেন্ট শেয়ার সে ইনভেস্ট করেছে তত% লাভ, প্রফিট বা তোমার ডিভিডেন্ড পাবে। আর যদি কোম্পানি লস করে সেক্ষেত্রে লস, তারও লস। সে যে টাকাটা ইনভেস্ট করেছিল তার থেকে সে কোনো কিছু ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পাবে না। ইকুইটি শেয়ার হোল্ডার্স হ্যাভ ভোটিং রাইটস। মানে কোম্পানির কোনো ডিসিশনের ক্ষেত্রে, কোম্পানি যদি কোনো একটা ডিসিশন নিতে চায় যে আমরা এবার এই প্রোডাক্টটা তৈরি করব বা এই প্রোডাক্টটা বন্ধ করে দেবো, সেক্ষেত্রে যে শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার, সে যেহেতু মালিকের মধ্যে একজন, সেই জন্য তার ভোটিং রাইটস আছে। যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তার ভোটটা ইম্পর্টেন্ট, সে কি বলছে তার সিদ্ধান্তটাও কাউন্ট করা হয়। ডিভিডেন্ডস টু ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিপেন্ড অন দ্য প্রফিট অ্যান্ড কোম্পানিজ পলিসি। তাহলে সে কত ডিভিডেন্ড পাবে সেটা কোম্পানি কত প্রফিট করছে তার উপর ডিপেন্ড করছে। ইকুইটি শেয়ারস আর ট্রেডেড ইন দ্য স্টক মার্কেট। আর এই ইকুইটি শেয়ার বিক্রি করা হয় কোথায়? কেনা বেচা করা হয় স্টক মার্কেটে। আমার যদি কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে হয় আমাকে যেতে হবে স্টক মার্কেটে, ঠিক আছে? দে আর আ হায়ার রিস্ক ইনস্ট্রুমেন্ট। কারণ কি এটা একটা হায়ার রিস্ক ইনস্ট্রুমেন্ট? কারণ কি এখানে যদি কোম্পানি লস করে আমার কিন্তু শেয়ারে, এই শেয়ার কেনাটা আমার কিনার ফলে আমারও লস হতে পারে। আমি শেয়ারটা কিনলাম 10 কোটি টাকা দিয়ে, এদিকে কোম্পানি লস করলো, তাহলে তার থেকে আমার কোনো রিটার্ন পেলাম না, আমার লস হলো। তাহলে এটা সেই জন্য রিস্ক ইনস্ট্রুমেন্ট, একটা হায়ার রিস্ক ইনস্ট্রুমেন্ট। সিন্স রিটার্নস আর ডিরেক্টলি লিঙ্ক টু দ্য কোম্পানিজ প্রফিট অ্যান্ড শেয়ার প্রাইস। কোম্পানির প্রফিটের উপরে যেহেতু নির্ভর করতে হয় সেই জন্য এটা কিন্তু হায়ার রিস্ক একটা ইনস্ট্রুমেন্ট। দে হ্যাভ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ইন দ্য কোম্পানি লাইক ভোটিং রাইটস। আগেই বলেছি যে যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, যত পার্সেন্ট শেয়ার কিনবে তত% মালিকানা তার, সেহেতু তাদের ভোটিং রাইটস থাকে এবং তাদের সব রকম মালিকের যা যা অধিকার থাকে, ওনারশিপ থাকে, কন্ট্রোল থাকে কোম্পানির উপরে, ডিসিশন মেকিং এ তার ভূমিকা থাকে, ঠিক আছে? এটাই বলছে। তাহলে ইকুইটি শেয়ার কি বোঝা গেল? যেখানে মালিকানার একটা অংশ পাচ্ছে। এরপরে প্রেফারেন্স শেয়ার বলে একটা শেয়ার হয়, সেটা কি? দ্য কিওয়ার্ড হিয়ার ইজ প্রেফারেন্স। প্রেফারেন্স মানে কি? আমাকে একটা শিট দেওয়া হলো, দিয়ে 10টা চাকরির নাম দেওয়া হলো, দিয়ে বললো যে আপনি কোন চাকরিটা করবেন। তাহলে এখানে কি আমার প্রেফারেন্স দেওয়ার একটা সুযোগ থাকছে। এই বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় ডব্লিউবিসিএস, তারপর মিসেলেনিয়াস যে পরীক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গল পিএসসি নেয়, মিসেলেনিয়াস এর ক্ষেত্রে অনেকগুলো পোস্টের জন্য চাকরি হয়। তো ইন্টারভিউর আগে যারা ইন্টারভিউ অ্যাপিয়ার করে তাদেরকে একটা পিএসসি শিট প্রোভাইড করে, তাতে যে কটা পোস্ট আছে নাম দেওয়া থাকে। সেখানে আপনার 1 নম্বরে কি প্রেফারেন্স আছে, 2 নম্বরে কোনটা করতে চান, সেই প্রেফারেন্স শিটটা দিতে হয়, ঠিক আছে? তো ঠিক সেরকম এখানে প্রেফারেন্স কথাটা এই শেয়ারের সাথে যুক্ত। এই শেয়ারের ক্ষেত্রে কিভাবে দেখবো? শেয়ার হোল্ডার্স অফ প্রেফারেন্স শেয়ারস আর গিভেন প্রেফারেন্স ওভার ইকুইটি শেয়ার শেয়ার হোল্ডার ওভার 2 থিংস। তাহলে যারা হচ্ছে প্রেফারেন্স শেয়ার কেনে তাদেরকে ইকুইটি শেয়ার হোল্ডার থেকে দুটো ব্যাপারে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়, বেশি সুযোগ দেওয়া হয়, বেশি অপরচুনিটি দেওয়া হয়, বেশি অপশন দেওয়া হয়, ঠিক আছে? প্রেফারেন্স দেওয়া মানে অপশন তাদেরকে বেশি দেওয়া হয়।
তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারের থেকে একজন প্রেফারেন্স শেয়ার হোল্ডার বেশি অপশন পায়। সেটা কোন কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে। কি কি? Distribution of dividends. They receive dividends first and only after that equity shareholders are paid dividends. Usually preference share have a fixed rate of dividends. ঠিক আছে? যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার যখন কোম্পানি লাভ করলো, যে কোম্পানিটা 100 কোটি টাকা ইনভেস্ট হয়েছিল, 100 কোটি টাকার থেকে 10 কোটি একজন কিনেছিল ইকুইটি শেয়ার, তাহলে তার 10% মালিকানা আছে। আর একজন ব্যক্তি ধরলাম 1 কোটি টাকার প্রেফারেন্স শেয়ার কিনেছিল, প্রেফারেন্সিয়াল শেয়ার বা প্রেফারেন্স শেয়ার। ঠিক আছে? তাহলে এটা কি 1 কোটি টাকার সে কিনেছিল প্রেফারেন্স শেয়ার। যখন কোম্পানি লাভ করবে, ধরলাম কোম্পানি 1 কোটি টাকা লাভ করলো, 10 কোটি টাকা লাভ করলো এক বছরে। ঠিক আছে? তখন এই লাভের থেকে যেটা শেয়ার হোল্ডারদের দেয় সেটাকে কি বলা হয়? প্রেফারেন্স, সেটাকে বলা হয় ডিভিডেন্ডস। তো ডিভিডেন্ডস এর ক্ষেত্রে প্রথমে দেওয়া হবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে। লাভ যেটা করলো কোম্পানি, তার থেকে যে লাভটা হয়, লাভের অংশটা, ডিভিডেন্ডসটা, সেটা আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে। তারপরে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাওয়ার পরে যেটা থাকবে সেটাকে ইকুইটি শেয়ার হোল্ডারকে দেওয়া হবে। তাহলে লাভের ক্ষেত্রে বা ডিভিডেন্ডস এর ক্ষেত্রে কারা বেশি প্রেফারেন্স পায়? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা। যখন কোম্পানি লাভ করে তখন তাদেরকে একটা লাভের পার্সেন্ট আগে থেকেই দেওয়া হয়। ঠিক আছে? সেটাই বলছে, কোম্পানি ডিভিডেন্ডস এর ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আগেই পেড, মানে তাদেরকে পেড করা হয়। আর এখানে কি একটা ফিক্সড, তাদেরকে একটা ফিক্সড ডিভিডেন্স দেওয়া হয়, তাদেরকে ডিভিডেন্সটা দেওয়া হয় কি ফিক্সড একটা। প্রেফারেন্স শেয়ার হোল্ডার হ্যাভ এ ফিক্সড রেট ডিভিডেন্ড, মানে কোম্পানি 10 কোটি টাকা লাভ হয়েছে, সেক্ষেত্রেও যখন তার শেয়ার কিনেছিল তাকে বলা হয়েছিল যে আপনাকে 0.5% বা 1% আপনাকে দেওয়া হবে প্রেফারেন্স, মানে শেয়ার টাকা যেটা করেছেন। ঠিক আছে? তো সেটা ফিক্সডটাই দেওয়া হয় যে 1 কোটি টাকা লাগিয়েছিল, তাকে বললো 1 কোটি টাকা শেয়ার কিনেছিলেন, আপনাকে কিন্তু আমরা 1 বছর পরে 1,05,00,000 টাকা দেবো। তাহলে লাভ যদি 10 কোটি টাকার উপরেও হয়, কোম্পানি যদি 50 কোটিও লাভ করে, সে কিন্তু ওই 10 লক্ষ টাকাই পাবে, তাকে ফিক্সড একটা টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যারা ইকুইটি শেয়ার কিনছে তারা ওই 50 কোটি লাভ হলে অনেক টাকা বেশি রিটার্ন পাবে। ঠিক আছে? এটা ইকুইটি শেয়ারের লাভ, রিস্ক আছে বেশি, কিন্তু তার থেকে লাভও হওয়ার চান্স বেশি। এদের রিস্ক কম, লস হলেও টাকা পাচ্ছে, লাভ হলে কম লাভ হলেও যা টাকা পাবে, বেশি লাভ হলেও তাই টাকা পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। কিন্তু এদের কিন্তু লাভও কম, রিস্ক কম, বাট ডিভিডেন্ডও কিন্তু এরা কম পায়। ঠিক আছে? যেহেতু রিস্ক কম। তাহলে এই দুটো ক্ষেত্রে এরা হচ্ছে আলাদা। আর বলছি ইন কেস অফ ব্যাংক্রাপসি, যদি কোম্পানিটা কোনো কারণে উঠে যায়, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, when a company is liquidated, its assets are sold and shareholders are to be paid. কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায়, কোনো লাভ হচ্ছে না কোম্পানি দীর্ঘদিন ধরে, তখন বলে কি কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে, এই কোম্পানিটা উঠে গেছে, উঠে যাবে। তখন কি হয়, কোম্পানির যা অ্যাসেটস আছে, কোম্পানির কোনো জায়গা, ইনফ্রাস্ট্রাকচার আছে, যা যা আছে, মেশিনপত্র, প্রোডাকশনের, সেগুলোকে সব বিক্রি করে দেওয়া হয়। এটাকে বলা হয় কি লিকুইডেটেড বা লিকুইডাইজেশন অফ অ্যাসেটস। অ্যাসেট বিক্রি করে দেওয়া, অ্যাসেট বিক্রি করে টাকায় রূপান্তরিত করা, তার জমি জমা যা আছে সবকিছু বিক্রি করে দেয়। সেই ক্ষেত্রে বিক্রি করে দেওয়ার পরে বলছে, এখানেও কি বলছে, ইন দিস কেস অলসো প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স আর পেড ফার্স্ট। তাহলে এক্ষেত্রেও ওই যখন কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেল, তখন কোম্পানির জিনিসপত্র বিক্রি করে শেয়ার হোল্ডারদের টাকা মেটানো হয়। সেক্ষেত্রেও আগে কোন শেয়ার হোল্ডারদেরকে টাকা দেওয়া হবে? যারা প্রেফারেন্স শেয়ার হোল্ড করছে। তারপরে যা থাকবে সেটা ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়া হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা প্রেফারেন্স পেয়ে থাকে, সেই জন্য তাদেরকে বলা হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডার। কি কি? কোম্পানির ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে তাদেরকে পেমেন্ট করা হয়, আর কোম্পানি যদি ব্যাংক্রাফট হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে কোম্পানির জিনিসপত্র বিক্রি করে আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা শোধ করা হয়, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডারদের। ঠিক আছে?